আসসালামু আলাইকুম। ইনোভাটক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত আছেন, যাকে আপনারা সবাই চিনেন। আশা করছি সবাই তার কথা শুনেছেন, দেখেছেন। তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের এই পডকাস্টটা পুরোটা দেখবেন এবং আপনাদের মন্তব্য আমাদের জানাবেন। সে অতিথির নাম কি? ডাক্তার এস এম খালিদুজ্জামান, যিনি ঢাকা 17 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো আসলে সবাই দেখে অনলাইনে, তো সে জায়গা থেকে অনেকের অনেক ধরনের জানার বিষয় থাকে এবং জানতে চায়। আমরা যখন জিজ্ঞেস করি যে কাকে চান আমাদের চ্যানেলগুলোতে, তখন আপনার কথা অনেকেই সাজেশন দিয়েছে। তো সে জায়গা থেকে আপনাকে পেয়েছি, আমরা আসলে আনন্দিত। আশা করছি আমাদের যারা দর্শক আছেন তারা অনেক কিছু জানবেন। প্রথমে আপনার একবারে গোড়ার কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার আসলে নামটা তো আমরা দেখি যে এস এম খালিদুজ্জামান। তো এস এম বলতে আসলে কি বোঝায়? এস এম, এটা আসলে আমাদের ফ্যামিলি নেম, সর্দার মোহাম্মদ, এখান থেকে আর কি আছে বংশগত যে উপাধি আর কি। ও আচ্ছা। তো সর্দার যারা, তারা তো আসলে একটা নেতৃত্ব গুণ সম্পন্ন, বা আমরা যারা বুঝি আর কি আমাদের প্রচলিত ধারায়, সেরকম কিছু কিনা? অবশ্যই সর্দার বংশটাই সাধারণত তারা ইনেট একটা লিডারশিপ থাকে আর কি। আমার দাদাও মোটামুটি পরিচিত লোক ছিলেন আমার এলাকায়। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমার ফাদারও আমি খুব অল্প বয়সে মারা গিয়েছে। তিনিও শুনেছি যে টোটাল ওই বলতে পারেন ওভারঅল ডিস্ট্রিক্টের মধ্যেই ফুটবল টিমের লিডার ছিলেন আর কি। তো আমিও ক্লাস, যেমন একেবারে বলতে পারেন ক্লাস 1 থেকে মেডিকেল কলেজের শেষ পর্যন্ত মানে লিডারশিপ, আমি ক্লাস মনিটর ছিলাম। এরপরও তো বলতে পারেন এখনও তো লিডারশিপের মধ্যেই আছে। তার এখন মানে একটা আস্তে আস্তে নামের একটা প্রভাব আসলে থাকে। তো কিছুটা থেকে যায় অনেক সময়। এখন আপনার ওই যে বললেন যে গ্রামে, তো আমরা যদি গ্রামে চলে যাই, তো সে জায়গায় আপনার বেড়ে ওঠা বা শৈশবটা কোথায়? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করেছেন। আসলেই নস্টালজিক হয়ে যাচ্ছি। আমার শৈশবটা ছিল আমার খুলনা ডিস্ট্রিক্ট, এটা পাইকগাছা থানা, কপিলমুনি। আর এটার সবচেয়ে বিশ্ববিখ্যাত যে কবিতা কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদনের, আচ্ছা। এই কপোতাক্ষ নদের সঙ্গেই বেড়ে ওঠা আমার। আমি যখন ভোর রাতে পড়ালেখা করতাম, তখন বলতে পারেন যে একটা সার্টেন টাইম পড়ার পরে নদীর সাইডে নদীর যে মানে জোয়ার স্রোতের যে ধ্বনি, এই শব্দ শুনতাম আর আমার পড়ালেখাটাকে মেমোরাইজ করতাম আর কি। আচ্ছা। এখানেই আমার গ্রামেই বেড়ে ওঠা, মানুষের সঙ্গে ওঠা বসা। ছোটোবেলার খুব গুরুত্বপূর্ণ স্মৃতির বলতে মনে করতে পারি আমি, আমার খুব ছোটোবেলায় বাবা মারা যায়। সেটা কত বয়স? এটা বয়স তখন 7 ইয়ার্স হবে আর কি, 7.5। আমি ক্লাস 2তে জাস্ট উঠেছি। আমি, আমার কাজিন, উনি ঢাকা ভার্সিটির প্রফেসর, উনি আর আমি একসঙ্গে রাতে ঘুমাতাম আর কি। আচ্ছা। তো ভোরবেলায় খুব ফজরের সময় আমি নামাজ আমরা পড়ছি আর কি। আমার এই বাসার সঙ্গেই বাজার এবং মসজিদ, এর সাইডে নদী আর কি। নদীর সাইডে মসজিদে নামাজ পড়ছি, তখন ভোরবেলায় যে একজন বলল, আমার ভাইকে ডাকলো যে আজ রাতে আমার বাবা মারা গিয়েছে আর কি। সেই স্মৃতি খুব ইমোশনাল ছিল আর কি। ছোটবেলায় যারা পিতৃহারা হন আসলে, তাদেরকে তো অনেক ধরনের দায়িত্ব নিজেরই কাঁধে নিতে হয়, অথবা তাদের দায়িত্বটা আসলে কারো না কারো পালন করতে হয়। তো আপনার এই যে পিতৃহারা হওয়া এত ছোট সময়ে, আমরা তো দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু পিতা ছিলেন না। এরকম অনেক বিখ্যাত মানুষ ছিলেন যাদের পিতা ছিলেন না ছোটবেলায়। তো তাদেরকে তো কেউ মানুষ করেছে। তো আপনার জীবনে এই কন্ট্রিবিউশনটা কে রেখেছেন আসলে? থ্যাংক ইউ। আসলে ছোটোবেলায় গ্রামে বাবা মারা যাওয়া মানে তো তাদেরকে যথেষ্ট স্ট্রাগল করতে হয় আর কি। যদিও আমাদের সব কিছু ছিল, তারপর বাবার যে না থাকার যে স্মৃতি, বাবার গাইডেন্স, এটা তো আমরা পাই নাই। যার একটা উল্লেখযোগ্য অংশ যেটা আমি বললাম, প্রথম তো অবশ্যই আমার মা সব কিছুই করেছে। আচ্ছা। এরপরে অভিভাবক হিসেবে আমার যে ঢাকা ভার্সিটির প্রফেসর, আমার যার হাতে খড়ি পড়ালেখার, উনি সবসময়ের জন্য পড়ালেখার ব্যাপারে আমাকে গাইডলাইন করেছেন
পরবর্তীতে এসে আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই, এখানে আমার আরেকজন গুরু পাই, যিনি ইভার কেয়ার হসপিটালের এখন যে মৃণাল কুমার সরকার স্যার। হুম, হুম। বলতে পারেন যে মেডিকেল কলেজে পাশ করার পরে ওনার ছত্রছায়ায় আসা, ইভার কেয়ারে আমরা এন্ট্রি হওয়া, দেশে বিদেশে বিভিন্ন ট্রেনিং করা, কোর্স করা। উনি বলতে পারেন যে আমরা কলিগের সম্পর্ক থেকেই উনি পিতৃতুল্য দায়িত্ব পালন করেছেন তার আর মানে কি। হচ্ছে এই মানে কিছু মানুষের কন্ট্রিবিউশন আপনার এই Of পর্যন্ত course, আসার পিছনে ছিল। অনেক এর মধ্যে আমরা দেখি সমাজের যারা আসলে বঞ্চিত হয় নানান ক্ষেত্রে, এর মধ্যে একটা অংশ হচ্ছে যারা আসলে তার মানে তার পিতা বা তার শক্তিশালী কেউ নাই, গার্ডিয়ান থাকে না। তো সেই জায়গাটায় আপনি হয়তো কোনো কোনো জায়গায় হয়তো ফিল করেছেন যে পিতার যেই মানে শূন্যতা, এরকম কোনো ঘটনা আছে আপনার কাছে? পিতার শূন্যতা তো আসলে এরকম কোনো স্মৃতি আছে কিনা এটা বললে আসলে তো কিছুটা অমূলক কোশ্চেনই হবে। মানে পিতার শূন্যতা তো সব ক্ষেত্রেই, যেমন এখন আমারও তো 5টা সন্তান। হুম, হুম। এই সন্তানদের মানে আমি বাসায় যাওয়ার পরে তাদের যে আব্বা বলে যে ডাক, এই ইমোশন, এই ভালোবাসা, এই স্মৃতি তো আমাদের সবসময় আমাদেরকে মানে মনের ভিতরে মানে আঘাত তো আনছেই আর কি। এরপরও যখনই আমাদের স্মৃতি প্রত্যেকটা আনন্দে, প্রতিটা সাকসেসে, আবার যখন কষ্টে, যখন কোনো কিছু না পাওয়া, সব কিছু থাকলেও বাবার যে গাইডেন্স বা বাবা যেভাবে, আমি যেভাবে আমার সন্তানকে মানে ফিল করব, আমার অনেক কিছু থাকলেও কিন্তু অন্যরা সেটা ফিল করবে না। এটা খুব স্বাভাবিক ছিল এবং প্রত্যেকটা স্টেপে এখনও যদি কোশ্চেন করেন, আমি কি বাবাকে স্মৃতি করি না? যখনই কোনো সাকসেস, যখনই আমি নামাজে যাই বা একটু ডিপলি বসে থাকি, তখনও কিন্তু আমার চোখে পানি চলে আসে। এবং বাবার এই স্মৃতিকে মানে লালন করার জন্যে আমি বাবাকে জন্য সারা জীবন আমি আমার থেকেও বেশি করে পরিচিত করাতে পারি। আমি কিন্তু স্টুডেন্ট লাইফ শেষ করেই মা বাবার নামে একটা ফাউন্ডেশন করেছি, যেটা লতিফা রশিদ ফাউন্ডেশন, এবং যেটা আমার যে নির্বাচনী এলাকা, আমার মায়ের নাম সবাই জানে, কিন্তু যেটা আসলে কার মা, কে এটা চেয়ারম্যান, কিন্তু মানুষ কিন্তু জানতো না। আচ্ছা, আচ্ছা। এই ঢাকা শহরে প্রায় ধরেন আজকে 13টি বছর আমার এই মা বাবা ফাউন্ডেশন নামে অসংখ্য জায়গায় তারা এটার ফ্যাসিলিটিস নেয় অনেক মানুষ, কিন্তু আসলে যে আমি চেয়ারম্যান ছিলাম এবং এই লতিফা বা এই রশিদ, এনারা যে আমার মা বাবা, এটা কিন্তু অনেকেই জানতো না। ইন্টারেস্টিং। তো আপনার মায়ের নাম আমরা অলরেডি জেনে গেছি, লতিফা। তো সে জায়গায় আমি যেটা বলছিলাম যে গ্রামীণ সমাজে এটা হয় যে অনেক ক্ষেত্রে বাবারা আসলে এত বেশি থাকেন না, দেখেন না। কিন্তু আপনার তো আসলে সিচুয়েশনটাই ভিন্ন ছিল, আপনার মা আপনাকে গাইডেন্স করেছে। তো আপনার মা তো একজন গ্রামের মহিলা ছিলেন। তো উনি আপনাকে মানে আমরা এখন যেটা দেখি যে প্যারেন্টিং কোর্স করে তারপর হচ্ছে নানান ধরনের মানে পিতা বা যোগ্য পিতামাতা হওয়ার জন্য, তো আপনি কিভাবে আপনার মাকে মূল্যায়ন করবেন? তিনি কিভাবে আপনাকে গাইড করেছেন? আমার পিতার মৃত্যুর পরে তো বলতে পারেন যে মা এবং বাবা দুটার দায়িত্বই আমার মা পালন করেছেন। আমাকে ধরেন রাত 3টার সময় আমি উঠে পড়বো, রাত 12টার সময় ঘুমাবো, কখন উঠবো, তারপরে সকালে উঠে নাস্তা করে রেডি করে দেওয়া, নাস্তা রেডি করার পরে খেয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, এই যে মানে একটা মানে সন্তানকে মানে সত্যিকারের তৈরি করে। এবং উনি মারাত্মক বিদ্যুৎসাহী ছিলেন। আমার আচ্ছা, মাও কিন্তু মানে তার যে হাতের লেখা, এখনও আমার থেকে তার হাতের লেখা ভালো। আচ্ছা। এবং উনিও মানে ক্লাস 5-এ তখনকার সময়ে তিনি স্কলারশিপ পেয়েছিলেন এবং টোটাল ডিস্ট্রিক্টের মধ্যে উনি ফার্স্ট ছিলেন আর কি। তো এই যে তার যে পরবর্তীতে যদিও সে গ্রামের কারণে মানে বিয়ে শাদীর কারণে পড়ালেখা বেশি দূর এগোতে পারে নাই, কিন্তু উনি অনেক ব্রিলিয়ান্ট ছিলেন এবং স্কুল থেকেও টিচাররা যখন উনি বিয়ের পরে পড়ালেখা কন্টিনিউ করতে পারে নাই, প্রধান শিক্ষক বাসায় চলে আসছিল, আমরা যেটা শুনেছি। তো মায়ের অনেক মানে অংশ বলতে পারেন, জেনেটিক্স, তার মেধা, ওগুলো আমার মধ্যে আল্লাহ হয়তো কিছুটা দিয়েছে আর কি। এবং তার ভালোবাসা, তার স্নেহ এবং তার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হয়তো আমি আজকে নিজেই। এখন মায়ের এটার তো আর মূল্যায়ন করা সম্ভব না। মায়ের জন্যে সর্বোচ্চ কী করতে পারি, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার এই যৌথ সংসারে
মা আমার সংসারে থাকে, মাকে নিয়ে দেশের বাইরে যাওয়া, হুম। যেমন কিছুদিন আগে আমি কানাডায় গিয়েছি, মাকে নিয়ে গেছি। এটা আমার মানে বলতে পারেন এক্সট্রা ফিলিংস যে আচ্ছা। মাকে আমি সঙ্গে পাচ্ছি, দেশে বিদেশে আমি মাকে নিয়ে যেতে পারি, মা দোয়া করে। এবং এই যে অনেক প্রতিকূলতা, যেমন আমার নিয়ে এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমার ফার্ম বিলিভ যে আমার মায়ের যে দোয়াটা এটা বুলেটের গুলির থেকেও শক্তিশালী। সে কারণে আমি কাউকে কিন্তু দেখছেন আমি তেমন ভয় পাই না, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমি মানুষের অধিকার আদায়ের প্রতিবাদ করি, আমি বৈষম্যের বিরুদ্ধে কথা বলি। আর আমার মায়ের দোয়া আমার সঙ্গে আছে বলে বলতে পারেন গেল 15 বছরে বিভিন্ন সময় আমাকে অ্যারেস্ট করতে এসেও চলে গেছে। তো এটার এই ছোটবেলা থেকেই মায়ের যে মানে আমার মানে আপনি যে এটা দোয়া, ফিল করেন যে feel আপনার করি মা যে সবসময় একটা মানে দোয়া কেউ তার একজন দোয়ার আপনার মধ্যে দোয়া রাখে, করতেছে। এবং তার দোয়ার কারণে আমি অনেক কিছু ইজি হয়ে যায়। যেমন আমি যখন এয়ারপোর্টে যাই দেখি যে যেটা মানুষের জন্য 20 মিনিট 25 মিনিট সময় লাগছে, আমার 5 মিনিটের মধ্যে অটোমেটিক চলে যায়। আমি জাস্ট ওঠার আগে মাকে, বের হওয়ার সময় মাকে একটা কল, মা যাচ্ছি। না, এই যে আপনার একটা ফিল আসে যে Feel আপনার আসে। মা সবসময় আপনার জন্য সবসময় দোয়া আমার জন্য করছেন। দোয়া করছে এবং উনি দোয়া করলে এটা খুব ইজি হয়ে যাবে। এটা একটা ফিলিংস আমি যে আসলে আমাদের ট্র্যাডিশনাল যে সমাজে আমরা আসলে মায়ের এই জিনিসটা ফিল করি, পরীক্ষায় যাওয়ার আগে একটু দোয়া চেয়ে নেওয়া, তারপর হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজে গেলে দোয়া চাওয়া। তো আপনার ফ্যামিলিতে আর কারা আছেন? আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ এবং আমার 5 জন বাচ্চা, 2 ছেলে আর 3 মেয়ে আমার। মাশাআল্লাহ, সুন্দর ফ্যামিলি। আপনার ওয়াইফ কি করেন আসলে? আমার ওয়াইফও একজন ডক্টর আর কি, এবং উনি আমাদের এখনকার সমাজে যেটা অনেক সময় বলে যে জামায়াতে ইসলামী আসলে, ক্ষমতায় আসলে মেয়েরা কাজ করতে পারবে না বা কাজ করে না। হুম। আসলে মেয়েরা সম্মানের সহিত কাজ করে বর্তমানে। আমার ওয়াইফ কিন্তু একটা হসপিটালের উনি একটা ডিরেক্টর পোস্টে আছে, এবং টোটাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারেন যে উনি রান করেন সফলতার সহিত। সো উনি আমার হোম মিনিস্টার আর প্রতিষ্ঠানেও বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। এই যে দুইটাই ব্যালেন্স করে উনি আগাচ্ছেন, কর্মজীবী নারীদের একটা গুড এক্সাম্পল। এবং আমার 5টা বাচ্চাও আছে। মাশাআল্লাহ। তো সে জায়গায় আপনি এই যে রাজনীতি করতে যেয়ে আপনার ওয়াইফ আপনাকে সহযোগিতা করে কিনা? কি ধরনের সহযোগিতা করে? আমার ওয়াইফ আমাকে সহযোগিতা বলতে বলতে পারেন যে মানে আমি তো মানে ছোটোবেলা থেকে একটা ফিলিংস, একটা পার্ট আমার নাই। হুম। আমার বাবা নাই আর কি, স্মৃতি, ভালোবাসা। ওয়াইফের সঙ্গে আমার সম্পর্ক তো অবশ্যই খুবই গভীর, এবং রাজনীতির ময়দানে ওনার অনুপ্রেরণা তো অবশ্যই সবচেয়ে বেশি আর কি। এবং আমাদের বিয়েও আমরা যে আদর্শ পছন্দ করি দুইজন ওইভাবেই হওয়া। তো সে যেমন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন দেখে, এবার বাসারও দেখে। জিনিসটা এরকম পর্যায়ে যদি শর্টলি বলি, ধরেন আমার একটা জুতা কেনার দরকার, জুতার নাম্বার কত আমি জানি না, আমার ওয়াইফ জানে, সেই কিনে নিয়ে আসে, আমি কিন্তু মার্কেটে যাই না। সুতরাং প্রত্যেকটা স্টেপে বাচ্চাদের বলেন, সবকিছুতেই ওনার একটা মানে অদৃশ্য ছায়া, তারপর দৃশ্যমান আমার ছায়া থাকে। অদৃশ্য ছায়া। মানে আমার যদি অনেক সময় হয় কি, ধরেন আমার কাছে 500 টাকা নাই, আসলে টাকা তার কাছে আর কি, মানে বাজারঘাট করা বলেন বা কোথাও কিছু দেওয়া বলেন, আমার ফ্যামিলি মানে ভাই বোনদের কিছু দেওয়া বলেন, এই সবগুলাই কিন্তু সে করে। তার মানে উনি সবকিছু খেয়াল রাখেন, সবকিছুই আত্মীয়-স্বজন, আত্মীয়-স্বজন, পাড়া right. প্রতিবেশী, এই বিষয়গুলো। পাশাপাশি আমরা যেটা দেখি, যেমন আপনি রাজনীতিবিদ, তো সে জায়গা থেকে সমাজসেবা করেন, মানুষের সাথে মিশেন, তো বিশাল ব্যস্ততা থাকে আসলে। এবং সেই জায়গায় আমরা অনেকের সংসারে দেখি যে স্বাভাবিকভাবে ওয়াইফরা আসলে অনেক ক্ষেত্রে তুষ্ট থাকেন না বা এগুলোকে উৎসাহিত করেন না। তো আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনার একটা ইনার একটা অনুপ্রেরণা আসলে সেখান থেকে পান, বাসা থেকে।